সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা ও মডেল আরফান অনিক। শুভ সকাল, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই যে অভিনয় ক্যারিয়ার নিয়ে তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু আপনার অভিনয়ের কোন বিষয়টি ভালো লেগে আপনি অভিনয় জগতে এসেছেন? আম সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এটা যে আমি যখন অভিনয় করি, আমি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে কাজ করতে পারি। সো আমি আমার এক জীবনে অনেক ধরনের চরিত্রে কাজ করতে পারবো। এটা অভিনয়ে আসার একটা কারণ। আরো অনেক ধরনের কারণই আছে। এটা আমি বললাম, আরো অনেক কারণই আছে। আচ্ছা, সেগুলো কি বলা যাবে না নাকি? এখন অনেক কিছুতে অনেক ইন ডিটেইলসে আচ্ছা, বলতে হবে। যেমন ভালো লাগা থেকে, ভালোবাসা আইডল থেকে। কেউ ছিল বা কারো অভিনয় কি ভালো আইডল লাগে? আমার কেউ ছিল না মিডিয়াতে, বাট হ্যাঁ, আমার বাংলা নাটক দেখতে আমার খুব ভালো লাগতো যখন আমি মিডিয়াতে ছিলাম না। সো ওটাও আমাকে ইন্সপায়ার করে অভিনয়ে আসার জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে অভিনয় করাটা আসলে আহ, ভালো, সুন্দর। প্রথম কাজের অফারটা কিভাবে পেয়েছিলেন? প্রথম কাজের অফার আমি পাই নাই। প্রথম কাজের জন্য আমি দৌড়েছি। আচ্ছা, আমি প্রচুর দৌড়াদৌড়ি করতাম তখন প্রথম কাজের জন্য। আমার লাইফের ফার্স্ট কাজ হচ্ছে রবির টিভিসি, রবির অ্যাড, অ্যান্ড সেটা হচ্ছে 2015 সালের দিকে। কিন্তু এর আগে আমি প্রায় অনেকগুলো কাজের পিছনে ব্যাক আর্টিস্ট ছিলাম। সো ওই সুযোগটা আর পেয়ে উঠি নাই যে আমি মেইন স্ট্রিমে কাজ করবো। সো 15 সালে রবির অ্যাডটা করার পর ফেরদৌস হাসান রানা ভাই, ওনার হাত ধরে হচ্ছে আমার জীবনের প্রথম নাটকে অভিনয় করার সুযোগটা হয়ে ওঠে। আচ্ছা। সো আলহামদুলিল্লাহ এরপর থেকে আসলে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। যার হাত ধরে আপনি এসেছেন তিনি বেশ গুণী একজন ডিরেক্টর। জি। তো তার হাত ধরে আসার পর তো অবশ্যই নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে আরো ভালো পাকাপোক্ত কাজ করা হয়েছে। তো কতটুকু সহযোগিতা বা আপনার জীবনে প্রভাব ফেলেছে কতটুকু? না, এরপরে আমি সাইফুল ইসলাম মান্নু ভাই, ওনার একটা সিরিয়াল করলাম চলো হারিয়ে যাই, অন্য একটা টেলিভিশন চ্যানেলে অনিয়ার হয়েছিল। এরপর আমি তানিমুর অংশু ভাই, রেদন রনি ভাই। সো ওই টাইমে অনেক ডিরেক্টরের সাথে কাজ করা হয়। সো একটা ভালো টাইম ফেস, দ্যাট ওয়াজ আ গুড টাইম ফেস। সো মাঝখানে আমি 4 বছর একটা গ্যাপ নিয়েছিলাম। এরপর আচ্ছা, করোনা সব কিছু মিলে এরপর নাও লাস্ট 2 ইয়ার্স দিস মাই রিবর্ন ক্যারিয়ার। আচ্ছা। অভিনয় জগৎ ভালো লাগা থেকে বিভিন্ন চরিত্রে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন দেখে হয়তো বা আমরা এই অ্যান্সারটা নিলাম। কিন্তু যদি আপনি অভিনয় শিল্পী না হতেন তাহলে অন্য কোন প্রফেশন বেছে নিতেন? ও বাই দ্য ওয়ে, আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি আচ্ছা, অলরেডি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। অ্যান্ড অভিনয় এর পাশাপাশি আমার বিজনেসটা আমি বেছে নিতাম, কারণ আই লাভ টু ডু বিজনেস। ওই 9টা 5টা জবটা আসলে ইটস গুড, ইটস এ গুড লাইফ, ইটস এ হেলদি লাইফ, রুটিন লাইফ, বাট আমার এটা পছন্দ না। সো আই চুজ বিজনেস। আচ্ছা। ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্ট কারা করেছেন? বা কেউ সাপোর্ট করে নাই মিডিয়াতে, শুরুতে কেউ সাপোর্ট করে নাই। ইনফ্যাক্ট আমার পুরো বংশে কেউ মিডিয়াতে নাই। আম দ্য অ্যালোন গাই। সো আমার ছোটো মামা অভিনয় করতো, থিয়েটার করতো, তো সেও তখন স্ট্রাগলার ছিল। এখন মামা আল্লাহর মতো অনেক টিভিসি করতেছে, বাট দ্যাট টাইম হি ওয়াজ অলসো স্ট্রাগলার। সো কেউ ওইভাবে সাপোর্ট করে নাই। বাট লাস্ট 4 বছর যাবৎ কেউ কিছু বলেও না যে হ্যাঁ হচ্ছে না, হবে না, এরকম কিছু বলে না। সো প্রথম দিকে বলতো যে কি মিডিয়া, কেন মিডিয়াতে কাজ করতে হবে। So এখন কেউ কিছু বলে না, সাপোর্টও করে না, এই আর কি, নিউট্রাল। আচ্ছা। দর্শকরা আপনাকে অনেক চরিত্রে দেখেছে। কিন্তু আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় দর্শকরা কোন চরিত্রে আপনাকে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? আমি এখন রিসেন্টলি যেগুলো নাটকগুলো করলাম সব বেশিরভাগই রোমান্টিক অ্যাকশন। সো রোমান্টিক নাটকের বাইরে গিয়ে এখন আমি একটু ক্যারেক্টার ইম্প্যাসিস দেওয়া শুরু করলাম, গল্পতে একটু ইম্প্যাসিস দেওয়া শুরু করলাম। যেমন সামনে আমার পিক আপ নামে একটা গল্প আছে, পিক আপ ড্রাইভার ক্যারেক্টার প্লে করবো। তারপর অনেক আদি আদি যুগের একটা গল্প আছে। মানে আমি এখন একটু ক্যারেক্টারকে কেন্দ্র করে একটা গল্পতে আসলে প্রাধান্য দিচ্ছি, রোমান্টিক গল্পের পাশাপাশি। আচ্ছা। অনেককে আমরা আমরা দেখেছি যে নেগেটিভ চরিত্রটাকে এখন ফুটিয়ে হয়তোবা এন্ডে গিয়ে পজিটিভ একটা ক্যারেক্টার বানানো। হিরোই এখন নেগেটিভ ক্যারেক্টার করছে। আমরা সিনেমাতেও দেখছি এবং নাটকগুলোতেও কিন্তু টুকটাক শুরুর দিকে একটু নেগেটিভ একটা পার্ট থাকে। তো সেটা নিয়ে কি মন্তব্য, বা আপনি এরকম কোনো নেগেটিভ ক্যারেক্টার করতে চান কিনা, বা খলনায়ক টাইপের যে চরিত্রগুলো এখনো যেমন আমরা যদি দেখি যে বাংলা সিনেমাতে যারা ছিলেন তারা কিন্তু এখনো অনেক দিন রাজ করেছেন এবং তাদেরকে খলনায়ক হিসেবেই চিনেছেন। তো আপনার মধ্যে একটা রাফ টাফ একটা লুক আছে, তো সেটা কি কাজে লাগাতে চান কিনা বা ওরকম চিন্তা ভাবনা আছে কিনা? দেখেন, এখন আমার চুলটা বড়, দাড়িটা এমন, একটু আমি অগোছালো মুডে আছি, তাই আমাকে এমন লাগতেছে। যখন আমি চুল ছোট করে ফেলবো চরিত্রের আমাকে কাছে আবার তখন এটা আবার মনে হবে। সো হ্যাঁ, ঠিক আছে, খল নায়ক, অভিনেতা, সাইড ক্যারেক্টার, সব ক্যারেক্টার সবাই ইম্পর্টেন্ট একটা গল্পে।
সো কোনো গল্প যদি বেস করা হয়, যেমন আমাদের লাস্ট যে বাংলা ফিল্ম দেখলাম আমরা, সাকিব খান ভাইয়ের বরবাদ, সিয়াম আহমেদের রাক্ষস, সো এখানে নায়করা কি খুব মানে পজিটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ ব্যাপারটা ওদের লাইফে আসছে। সো আমার একটা নাটক আছে লোকাল হিরো, নাটকের শুরুতে দেখবেন আমি থাপ্পড় দিচ্ছি, ওই নাটকে মোটামুটি আমি প্রায় 25 থেকে 30টা থাপ্পড়ই দিচ্ছি পুরো নাটকে বিভিন্ন ক্যারেক্টারকে। সো অনেকেই ভাবতে পারে ছেলেটা খারাপ, বাট দিন শেষে কিন্তু গল্পটার মেসেজ কি, যে আমি যাদেরকেই বকা দিচ্ছি বা থাপ্পড় দিলাম সব সমাজের ভালোর জন্য। কোন একটা কেউ যেন ভালো উল্টাপাল্টা রেজাল্ট। জুয়া না খেলে, কেউ যেন নেশা না করে, কেউ মেয়েদের গিফট টিচ করতেছে ওটা করতে পারবে না। সো আপনি যেটা বলছেন খুব ভালো পয়েন্ট, যে হ্যাঁ গল্পের প্রয়োজনে গল্পের প্রোটাগনিস্ট যদি খলনায়ক হয় আমি ওটা করবো, সমস্যা নেই। গল্পের প্রোটাগনিস্ট যদি একটা মাঝি হয়, গল্পের প্রোটাগনিস্ট যদি একটা সুইপার হয়, সো গল্পের প্রোটাগনিস্ট যেটাই হবে আমি ওইটাকে বেস করে যদি গল্পটা আই উইল ডু দ্যাট। জুটি বাঁধার একটা প্রথা আছে যে যখন দেখা যায় দর্শক একটা জুটি পছন্দ করেন তখন তাদেরকে নিয়ে পরপর অনেকগুলো নাটক রিলিজ করা হয়। সেক্ষেত্রে আপনার জুটি বাঁধা হয়েছে কিনা, বা আপনার পছন্দের কেউ আছে কিনা, বা কার সাথে বাঁধতে চান? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করছেন। হ্যাঁ, জুটি ব্যাপারটা আসলে এখন বর্তমান টাইমে বাংলাদেশে একটু প্রথাটা খুব প্রচলন। ইনফ্যাক্ট এখন না, এটা বরাবরই প্রচলন ছিল, এখন তো আবার ভিউর একটা ব্যাপার স্যাপার আছে। সো জুটির যে ব্যাপারটা, আমার আসলে কোনো ইন্ডিভিজুয়াল কোনো জুটি নাই। আমার নায়িকার বাকেট লিস্টে আমি সবার সাথেই কাজ করেছি, অনেকের সাথেই কাজ করেছি, করবো আরও অনেকের সাথেই। যেমন আমার নায়িকার বাকেট লিস্টে কে, তাসনুভা তিশা, নাবিলা, ঝিম, মাহিমা, স্নিগ্ধা, ইয়ুমনা লাক্স থেকে বেরোলো। সো অনেকেই আছে আমার নায়িকার বাকেট লিস্টে, বাট ওই জুটি ব্যাপারটা আসলে আমি এখনও আমি ফিলটা এখনও খুঁজে পাই নাই, বা বিশ্বস্ততা এখনও কাজ করেনি। বাট হ্যাঁ, কখনো যদি কখনো জুটি হয়ে যায়, হোক, ইটস ওকে। আচ্ছা, আর যদি সিনেমাতে কাজ করার অফার পান সেক্ষেত্রে নায়িকা হিসেবে কাকে চাইবেন? সিনেমাতে কাজ করার অফার পেলে এখন আপাতত আমি সিনেমা করবো না। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ। আমার প্ল্যানিং আছে যে নাটক ইন্ডাস্ট্রি কাজ করতেছি, করি 1-2 বছর পরে যদি ফিল্মে কখনো সময় যাই, সো আই হ্যাভ টু মেক প্রিপেয়ার মাইসেলফ। তারপর নিজেকে যখন প্রিপেয়ার করলেন, তারপর যখন গেলেন, তখন কাকে নায়িকা হিসেবে চাইবেন? আপনি এমন না যে নতুন প্রজন্মেই বলতে হবে, বা আপনার আচ্ছা। স্বপ্নের কোনো নায়িকা ছিল কিনা, বা ছোটবেলা থেকে কাউকে ভালো লাগতো কিনা, যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক লিজেন্ডারি শিল্পীরা রয়েছেন। না, আমার মৌ আপুকে পার্সোনালি পছন্দ। মৌ আপুকে আমার খুব ভালো লাগে। ওনার ছোটোবেলায় অ্যাডগুলো দেখতে খুব ভালো লাগতো, ওনার অভিনয় দেখতে ভালো, ওনাকে দেখতে আমার ভালো লাগে মৌ আপুকে। আর বর্তমান প্রজন্মের নায়িকার বলতে যদি বলতে হয়, আমি বলবো নাজিবা তুষি। নাজিবা তুষি ইজ a very good actress and a very good performer, and I know her personally. So yeah, নাজিবা তুষি। আচ্ছা, একজন অভিনয় শিল্পীর যেটা হয় যে নিজেকে ভাঙতে হয় বারবার, হ্যাঁ। এবং বারবার নিজেকে দর্শকদের সামনে প্রমাণ করাটার একটা টেন্ডেন্সি থাকে যে আমি এটাও পারছি এবং দর্শকরা গ্রহণ করছে, এটাও পারছি দর্শকরা গ্রহণ করছে। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটে, বা বিভিন্ন ধরনের গল্পের খাতিরে অনেক বড় বড় লাইন মুখস্থ করতে হয়। তো সেক্ষেত্রে অভিনয় করতে গিয়ে কোনো মজার ইনসিডেন্ট ঘটেছে কিনা লাইফে, যেটা এখন আপনাকে হাসায় কিংবা বেশ আবেগে আপ্লুত করে দেয়? আহ, ছোট্ট ক্যারিয়ার আমার, সো এই ক্যারিয়ারে অনেক মজার ঘটনাও আছে, অনেক কষ্টের ঘটনাও আছে, আবার আবেগে আপ্লুত হয়ে যাওয়ার মতো ঘটনাও আমার জীবনে ঘটেছে। সো আমি মনে করি যে ডায়লগ যে আপনি বলেন মুখস্থ করার যে ব্যাপারটা, আমি মুখস্থ কখনোই করি না ডায়লগ। আমি ডায়লগ একবার পড়ি, পড়ার পর আমার কাছে মনে হয় সিচুয়েশনটা এমন, সিনের শুরুতে আমি বুঝি যে আমার সিনটা হচ্ছে এই মুডে আমার ঢুকতে হবে, এই মুডে আমার সিন থেকে বেরোতে হবে। সো মাঝখানে যে ডায়লগগুলো থাকে ওগুলো মুখস্থ করা লাগে না। আমি যদি ক্যারেক্টারে বিলং করি, ক্যারেক্টারটা ফিল করি ইনারলি, সো তখন আমি অটোমেটিক্যালি ডায়লগুলো আমার ব্রেনে কাজ করবে, বা একটা দুটো ওয়ার্ড মিস হতে পারে বাট সিমিলার থাকবে। আর আপনি যে বলছেন মজার ইনসিডেন্ট, আছে অনেক মজার ইনসিডেন্ট আছে, অনেক স্যাড ইনসিডেন্ট আছে, সব মিলে ঝিলেই আসলে আছে আর কি। আচ্ছা, সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? বর্তমানে হচ্ছে সামনে কিছু সিঙ্গেল কাজ আছে, সামনে না, ইনফ্যাক্ট এই যে আপনার এই 2 দিন পরে আমার কাজ আছে। সো 4-5টা সিঙ্গেল কাজের আছে শুটিং প্ল্যানিং, অ্যান্ড ইয়া টিভিসি, অ্যান্ড ওটিটির মনে হয় ডেবিউ করবো ভেরি সুন, অ্যান্ড ইয়া সিরিয়াল করব, এই আর কি। আচ্ছা, এখন যেহেতু সবাই একটু ভাইরাল ট্রেন্ডের দিকে যায়, এবং আমরা যদি দেখি নাটকে কিছু গৎবাঁধা সিনারিও আমরা দেখতে পাই, হিরো হিরোইন একটা মেলবন্ধন, তারপর আবার বিচ্ছেদ, আবার মেলবন্ধন, সবকিছু, বা পরিবার কেন্দ্রিকও কিছু সিরিয়াল আমরা দেখছি, এবং পরিবার কেন্দ্রিক সেই ভাইবটা আবার আসছে সিরিয়ালে বা নাটকে, যেটা কিছুদিন আগে শুধু প্রেমের বিষয়টা ছিল বা লাভ
রিলেটেড কন্টেন্ট বেশি ছিল। তো কোন ধরনের নাটক আপনার টানে বা কোন ধরনের নাটক আপনি চান দর্শকদেরকে উপহার দিতে? সাপোজ আপনি যদি ডিরেক্টর হতেন বা কিংবা ডিরেক্টরের জায়গা থেকে চিন্তা করতেন, তাহলে আপনি কি ধরনের নাটক বা গল্প দর্শকদেরকে উপহার দিতে চাইতেন? আমি যদি আমি ডিরেক্টর হতাম, দো আই এম নট আ ডিরেক্টর, উইথ ডিউ রেসপেক্ট অফ অল ডিরেক্টর। দর্শকদের জায়গা থেকেও আসলে দেখার কি দেখতে চান আপনি, না, আমি সেটাও আপনি আমি বলতে আমি পারেন। আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকেই বলি, আপনার প্রশ্নের পয়েন্ট অফ ভিউ থেকেই বলি আমি। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি অবশ্যই চাই এমন গল্প বিল্ড আপ করতে, যে গল্পে একটা মেসেজ থাকবে, যেই গল্পে একটা মেসেজ পাবে দর্শকরা, বাট কিছু কিছু মানুষের বোধ কাজ করবে, পজিটিভ ভাইব আনবে। যেমন ফ্যামিলি ড্রামা, হ্যাঁ ফ্যামিলি ড্রামাটা আসলে ভেরি গুড, ফ্যামিলি ড্রামা আমি করতে চাই, আমি রোমান্টিক গল্পও করতে চাই, আমি মেসেজফুল গল্পও করতে চাই, আমি রিয়েলিস্টিক গল্পও করতে চাই, আমি আসলে সব ধরনের গল্পই করতে চাই যেটা আসলে মানুষের জীবনে ইম্প্যাক্টফুল হয়। সো ওরকম টাইপের গল্প করতে চাই আমি, এমন কোনো গল্প করতে চাই না যেটা আসলে আমার স্যাটার কমেডি বা সরি আমি অনেক ধরনের বস্তা পচা নাটক হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, যেগুলো ভিউর জন্য খুবই ফেমাস, অনেক ধরনের ভিউ হচ্ছে, বাট আমি ওই ধরনের বস্তা পচা নাটক বা ওই ধরনের ভিউ কেন্দ্রিক নাটক আমি আসলে করতে চাই না। অনেক ভালো গল্প ভিউ হয়, অ্যান্ড এটাই আমি আসলে চাই, ভালো গল্পে ভালো কাজ করতে চাই। আচ্ছা, অনেকের দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে আসার পরে হয়তো বা ২-৩টা কাজ দিয়ে বেশ ব্যাপক জনপ্রিয়তা পান। আবার অনেকেই আছেন যাদেরকে অনেক বছর লেগে যায় নিজেকে প্রুভ করতে বা ভারকত্বটা আনতে। সেই জায়গা থেকে কি মনে হয় একজন শিল্পীর জন্য দর্শকদের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এটা কি লাক ম্যাটার করে, পরিশ্রম ম্যাটার করে নাকি সুযোগ ম্যাটার করে? তিনটাই কানেক্টেড, প্রথমে সুযোগ, তারপর পরিশ্রম, তারপর লাক। অ্যান্ড আমার কেরিয়ার তো হচ্ছে 15-16 থেকে শুরু, তখন তো আসলে ইউটিউব মার্কেট খুব একটা মানে এক্সপ্লোর করে নাই বাংলাদেশে। সো তখন টেলিভিশনেই কাজ করতে হতো। এখন তো আমি দেখছি যে যে কেউ চাইলে নায়ক নায়িকা হয়ে যেতে পারে। মানে কারো টাকা আছে, ও একটা নাটক করলো, নিজের একটা চ্যানেল পোস্টার দিয়েও তৈরি তো করলো, করতে নিজে পারে। ইউটিউব চ্যানেলে ছেড়ে দিল, নাটকের নাম দিল হচ্ছে কোনো সুরসুরি মার্কার করে নাম দিয়ে দিল, নাটকে ভিউ হয়ে গেল। এরকম ও 1টা 2টা 3টা 4টা 5টা ঝড় করবে, 5টা নাটক করবার সময় ওর ভিউ হবে, তখন দেখবেন আবার আমাদের মেইন স্ট্রিমের ডিরেক্টররা ওদেরকে আবার নিয়ে ভাববে যে না, ওর ভিউ আছে, ওকে নিয়ে আমি 2টা কাজ করি, আমারও নাটকে ভিউ আসবে। সো আমার এই প্রসিডিউরটা পছন্দ না। আমার মনে হয় যে অ্যাক্টিংটা আমি যেমন আমি না, ইনফ্যাক্ট আমার সমসাময়িক সময় যারাই ছিল তারা অনেকেই থিয়েটার করছে, তারা অনেকে আসলে অ্যাক্টিং প্র্যাকটিস করে আসছে, জেনে শুনে একটা জার্নি করে আসলে এই ক্যারিয়ারটাকে ডেভেলপ করছে। যারাই যেমন আই লাইক সে তৌসিফ, জোভান বা যারাই আছে ওরা, সো ওদের কিন্তু একটা জার্নি আছে, ওরা স্ট্রাগল করছে, থিয়েটারের কাজ করছে। তো এইটাই আর কি, আই ওয়ান্ট দ্যাট জার্নি, আমার ওই জার্নিটা আছে। কারণ লাকটা আমাকে সাপোর্ট করে নাই, আমি সুযোগ পেয়েছিলাম, আমি কাজ করেছিলাম, বাট লাকটা সাপোর্ট করে, এখানে আমারও দোষ আছে। কারণ আমি মাঝখানে 3 বছর গ্যাপ নিয়েছিলাম মিডিয়া থেকে, এরপর করোনার জন্য গ্যাপ ছিল। সো একটা ছেলে যদি 5 বছর গ্যাপ নেয়, দর্শকের মনে না রাখাটাই স্বাভাবিক ব্যাপার। সো এই লাস্ট 2 ইয়ার্স আমি আবার মনোযোগ দিয়ে কাজ করতেছি, এবং আমার মন থেকে আমি যেমন কাজ চাচ্ছিলাম তেমন কাজই করতেছি, আর অনেক কাজ না বলে দিচ্ছি। আচ্ছা, বেশ। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলে ভালো লেগেছে। শুভকামনা you. রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।